প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। ম্যাডামও ভালো আছে আলহামদুলিল্লাহ। আমি হচ্ছি জনাবা নায়কুন্নেসা, প্রভাষক অর্থনীতি বিভাগ, হাজারদুয়ারি ডিগ্রি কলেজ, চট্টগ্রাম। তো আমি আমার ছেলেমেয়েদের সামনে কিছুদিন আগে একটা ক্লাস করিয়েছিলাম রমজানের সময়। আজকে আমরা আবার আরেকটা ক্লাস করবো ইনশাল্লাহ। তো গত ক্লাসে আমি তোমাদেরকে উৎপাদন সম্ভাবনা রেখা দিয়ে শুরু করেছিলাম প্রথমে। তো ওই দিনই কিন্তু আমি বলেছিলাম যে আজকে আমি আরেকটা ফার্স্ট পেপারের চিত্র প্র্যাকটিস করব, সেটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এই যে তোমাদের কিন্তু আজকের পার্ট সেকেন্ড পেপার, ইকোনমিক্স সেকেন্ড পেপার, অর্থনীতির দ্বিতীয় পত্র কিন্তু আমাদের আজকে নির্ধারিত পার্ট বড় আছে। কিন্তু ম্যাডাম ফার্স্ট পেপারটা একটু প্র্যাকটিস করছি। আমি গতদিনে বলেছিলাম তোমাদেরকে আমরা যদি ফার্স্ট পেপার প্র্যাকটিস না করি, ফার্স্ট পেপারে আমাদের এত চিত্র প্র্যাকটিস না করলে আমরা কিন্তু ভুলে যাব। তাই আমি মনে করি তোমাদেরকে প্রতিদিন একটু একটু করে একটা চিত্র প্র্যাকটিস করাটা খুবই প্রয়োজন। তো আজকে আমি ফার্স্ট পেপারের যেটা দ্বিতীয় অধ্যায়, তোমাদের সেকেন্ড অধ্যায় যেটা আছে, ওই অধ্যায়ের একটা প্রশ্ন একটু আলোচনা করবো। গতদিন কিন্তু আমি বলেছিলাম তোমাদেরকে, সেটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি হচ্ছে আমরা যখন একই দ্রব্য, এই প্রশ্নটার মূল কথা হচ্ছে আমরা যখন একই দ্রব্য ক্রমাগত নির্দিষ্ট সময়ে ভোগ করতে থাকি, তাহলে ওই দ্রব্যটির প্রতি আমাদের তৃপ্তি বা উপযোগ আস্তে আস্তে কিন্তু হ্রাস পেতে থাকে। এই হ্রাস পাওয়াটাকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। উপযোগ মানে কোনো দ্রব্য ভোগ করে আমরা যে তৃপ্তি পাই সেটাকে উপযোগ বলে। তাহলে উপযোগ মানে হচ্ছে কোনো দ্রব্যের মধ্যে, আমি আবারও বলি, উপযোগ মানে হচ্ছে কোনো দ্রব্যের মধ্যে মানুষের অভাব পূরণ করার যে ক্ষমতা থাকে তাকে ওই দ্রব্যের উপযোগ বলে। এখন সে উপযোগ বা তৃপ্তি আমরা যখন একই খাবার নির্দিষ্ট সময়ের মধ্যে বারবার খেতে থাকি, তখন ওই খাবারটির প্রতি আমাদের আকর্ষণ বা তৃপ্তি আস্তে আস্তে হ্রাস পেতে থাকে। এই হ্রাস পাওয়াকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। হ্রাস পাওয়াটাই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এই যে তৃপ্তি হ্রাস পায়, এর জন্য কিন্তু কিছু শর্ত আমাকে মানতে হবে, নয়তো কিন্তু এটা কার্যকর হবে না। সেই শর্ত হচ্ছে ভোক্তার আচরণটা যুক্তিশীল হতে হবে। তারপরে আরেকটা হচ্ছে যে দ্রব্য সমজাতীয় হতে হবে। আর আরেকটা শর্ত হচ্ছে নির্দিষ্ট সময়ে বিবেচনা করতে হবে। এবং আমরা এখানে যে তৃপ্তি বা উপযোগ পাচ্ছি সেটাকে অর্থের মাধ্যমে বিবেচনা করবো, আমরা অর্থের মাধ্যমে পরিমাপ করব। আমরা যে তৃপ্তি পাচ্ছি সেটাকে আমরা অর্থের মাধ্যমে পরিমাপ করতে হবে। তাহলে আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, জিনিসটা আরেকটু ক্লিয়ার করে দিই। যেমন তুমি একজন ভোক্তা, সাপোজ তুমি একজন ভোক্তা, আমি তোমাকে একটা কমলা খেতে দিলাম, আমি কিন্তু সম্পূর্ণ একটা কমলা তোমাকে খেতে দিচ্ছি। তো তুমি অবশ্যই কমলা থেকে তৃপ্তি পাবে, প্রথমটা থেকে অনেক তৃপ্তি পাচ্ছ। আমি তোমাকে বললাম যে তোমার তৃপ্তি বা উপযোগটাকে তুমি আমার কাছে প্রকাশ করো। কিসের মাধ্যমে তোমার তৃপ্তি তুমি আমাকে প্রকাশ করবে? অর্থের মাধ্যমে। ধরো তুমি বললে যে ম্যাডাম আমি 3 টাকা সমান তৃপ্তি বা উপযোগ পেয়েছি, সাথে সাথে তো আমি তোমাকে আরেকটি কমলা দিলাম। আরেকটি দিলে স্বাভাবিকভাবে প্রথমটার চেয়ে এখানে তোমার তৃপ্তিটা একটু কম হবে, যেহেতু তুমি একটা পুরা কমলা খেয়েছো, ফলে এটাকে তোমার তৃপ্তি আরেকটু কমবে। এবং আমি যেহেতু সাথে সাথে দিচ্ছি একই খাবার, সেই কারণে সাপোজ তুমি বললাম ম্যাডাম 2 টাকার সমান, এভাবে আমরা তৃতীয়টা থেকে আমাদের তৃপ্তি আরেকটু কমে যাবে 1 টাকা। আর চতুর্থটা দেওয়ার পরে তুমি চিন্তা করবে যে এটাতে আমি কোনো তৃপ্তি পাইনি, 0। এরপরে যদি আমি পঞ্চম আরেকটা দিই স্বাভাবিকভাবে, তখন তোমার কাছে আর জিনিসটা আর একদম ভালো লাগবে না, কারণ একই খাবার কমলা আমি তোমাকে একটা পর একটা দিয়েই যাচ্ছি, কোনো বিরতি ছাড়া। তাহলে আমরা কি বুঝলাম? এটা কিন্তু ভোক্তার একটা আচরণ বিশ্লেষণ করছি। ইকোনমিক্স কিন্তু প্রতিটা ভোক্তাকে নিয়েই কাজ করে। ইকোনমিক্স আমাদের দৈনন্দিন জীবনের আসলে সাধারণ কার্যকলাপই আলোচনা করে। এটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের একটি সাধারণ কার্যকলাপ। আমরা যখন একই খাবার ক্রমাগত ভোগ করতে থাকি, ওই খাবারের প্রতি আমাদের আকর্ষণ আস্তে আস্তে কমতে থাকে। তবে এর মধ্যে একটা কথা আছে, আমরা যদি সময়ের ব্যবধান দিয়ে কাজটা করি তখন কিন্তু আমাদের তৃপ্তি কমবে না। যেমন তোমাকে আমি সকালে একটা কমলা খেতে দিলাম, খেলাম, সারাদিন তুমি কিছু খেলে না, অনেক পরিশ্রম করে যখন তুমি বিকালে আসবে, আমি যদি তোমাকে তখন একটা কমলা খেতে দিই, তখন কিন্তু তোমার তৃপ্তিটা কমবে না, বরং আরও বেড়ে যাবে, যেহেতু এখানে সময়ের একটা বিশাল ব্যবধান আছে।
তাহলে এই যে তৃপ্তি কমে যাওয়া, ক্রমাগত হ্রাস পাওয়া, এটা কখন কার্যকর হবে? যখন আমরা একটার পর একটা সময়ের ব্যবধান না রেখে একটার পর একটা দিতে থাকবো, তখনই কিন্তু বিধিটি কার্যকর হবে, নতুবা বিধিটি কার্যকর হবে না। এই যে আমি বললাম, প্রথমটা থেকে তুমি 3 টাকা সমান উপযোগ পাচ্ছ, দ্বিতীয়টা থেকে 2 টাকা, তৃতীয়টা থেকে 1 টাকা, চতুর্থ থেকে 0, পঞ্চম থেকে তোমার কোনো তৃপ্তি নাই, শূন্য না, শূন্যের পরে নেমে শূন্যের নিচে নেমে যাচ্ছে, তাহলে সেটাকে আমরা বলবো -1। এই জিনিসটা ম্যাডাম জাস্ট এখন একটু বোর্ডে লিখবো, ওখান থেকে আমরা একটু চিত্র প্র্যাকটিস করবো। জাস্ট একটু আমার সাথে বোর্ডের দিকে সবাই দেখো। যেমন আমি এখানে 3টা কলাম করলাম। প্রথমে আছে দ্রব্যের একক, তারপর দিলাম মোট উপযোগ, তারপর দিলাম প্রান্তিক উপযোগ। উপযোগ ইংলিশ হচ্ছে ইউটিলিটি, তাহলে মোট উপযোগ ইংলিশ হচ্ছে টোটাল ইউটিলিটি, TU। আর প্রান্তিক উপযোগ মার্জিনাল ইউটিলিটি MU। তাহলে ম্যাডাম কি বলেছিলাম, প্রথম কমলা থেকে তোমার তৃপ্তি ছিল কত? 3 টাকার সমান, মোট 3। প্রথম একক কমলার প্রান্তিক উপযোগ হচ্ছে 3 টাকার সমান, তাহলে আমি প্রান্তিকের ঘরে 3 বসালাম, মোটের ঘরে টোটাল 3 হচ্ছে যোগ করলে। দ্বিতীয় কমলা, এটা থেকে তোমার প্রান্তিক উপযোগ হচ্ছে 2 টাকার সমান, তাহলে 3 দিয়ে কত? 5, মোটের ঘরে বসাবো। তৃতীয় একক কমলার প্রান্তিক উপযোগ 1 টাকার সমান, তাহলে 5 এর সাথে 1 যোগ করলে 6, যেটা আমরা মোটের ঘরে বসাবো। চতুর্থের কোনো উপযোগ ছিল না, তাহলে চতুর্থ থেকে আমরা লিখবো 0। এখন 3 দিয়ে 5, 5 এর 6, 6 এর সাথে 0 যোগ করলে স্বাভাবিকভাবে 6 হবে। এরপরেও তোমার যেখানে তৃপ্তি 0তে নেমে আসছে, তারপরে যদি তোমাকে আমি আরেকটা কমলা দিই, স্বাভাবিকভাবে তোমার কাছে এটা অনেক বেশি বিরক্ত লাগবে, তোমার খেতে ইচ্ছা করবে না। আমি দিলাম এখানে তোমার তৃপ্তি হচ্ছে তখন কেমন? -1। তুমি আমার কাছে তোমার উপযোগ প্রকাশ করলা কিভাবে? -1 দিয়ে। তাহলে যেহেতু আমরা এখানে সবগুলো যোগ করলাম, এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে, ফলে এখানে আমরা 6 থেকে 1 গেলে কত হবে? 5, মোটের ঘরে সেটা বসাবো। এখন এই যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, একই খাবার বিরতি না দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে যখন আমরা একটার পর একটা খেতে থাকি, তখন ওই খাবারের প্রতি আমাদের আকাঙ্ক্ষা বা উপযোগ আস্তে আস্তে হ্রাস পেতে থাকে, যেটা আমরা এখানে তালিকায় দেখতে পাচ্ছি। এই যে কমলা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ক্রমাগত যখন আমরা ভোগ করতে আছি, তখন দেখতে পাচ্ছি এর উপযোগ আস্তে আস্তে কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। হ্রাস পেতে পেতে 0, 0-এর পরে হয়ে গেল ঋণাত্মক। এবং মোট কিভাবে আসলো? প্রতিটা প্রান্তিককে আলাদা আলাদা যোগ করার পরে কিন্তু মোট উপযোগটা আমরা পেলাম। এখন এখানে 2টা চিত্র আছে, একটা হচ্ছে মোট উপযোগের চিত্র, আরেকটা হচ্ছে প্রান্তিক উপযোগের চিত্র। তো ম্যাডাম প্রান্তিকেরটা একটু করিয়ে দিই তোমাদেরকে, মোটেরটা ইনশাল্লাহ করবো। তোমাদের আসলে চিত্রকলায় বেশি প্রয়োজন ফার্স্ট পেপারে প্র্যাকটিস করা, সেজন্য আমি একটু দেখো প্রান্তিক উপযোগের চিত্রটা আঁকতেছি বোর্ডে। আমরা জানি ইকোনমিক্সের 2টা অঙ্ক থাকে চিত্র, একটা হচ্ছে OX অঙ্ক আর একটা হচ্ছে OY অঙ্ক। OX অঙ্কে আমরা বসালাম দ্রব্যের একক, OY অঙ্কে বসালাম প্রান্তিক উপযোগ। সবাই প্রান্তিক উপযোগের ঘরে একটু ফিরে যাও। আমাদের দ্রব্য ছিল 5টা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম। আর প্রান্তিক উপযোগের ঘরে ছিল যথাক্রমে 3, 2, 1, 0, তারপর ছিল আমার বিয়োগ চিহ্ন ছিল -1। ঘরটা আমি এদিকে আবারও করছি একটু, তোমরা হয়তো অনেকে খেয়াল করো নাই। দ্রব্যের একক, মোট উপযোগ, এই যে দেখো, তাহলে আমরা যদি প্রান্তিকের চিত্রটা করবো, তাই প্রান্তিক উপযোগের ঘরটাকে আমরা লম্বটা বসাবো, আর
3কে যোগ করব, সংযোগ বিন্দু পেলাম A। তৃতীয় আকার দ্রব্যের প্রান্তিক উপযোগ হচ্ছে 2, তাহলে আমি দ্বিতীয়ের সাথে কাকে যোগ করব, 2কে যোগ করব, সংযোগ বিন্দু পেলাম B। তৃতীয়ের সাথে আমি 1কে যোগ করব, সংযোগ বিন্দু হচ্ছে C। চতুর্থের সাথে আমি 0কে যোগ করব, দেখো চতুর্থ এখানে, 0 এখানে, আমি যদি চতুর্থের সাথে 0কে যোগ করি তাহলে ভূমিঅক্ষের সাথে মিশে যাবে, দেখা যাবে না। বাট যোগ যে করছি সেটা বোঝানোর জন্য আমাকে অবশ্যই চতুর্থ বরাবর একটা বিন্দু ঠিকই বসাতে হবে D। এরপরে পঞ্চম কত, -1, দেখছো ফিফথটা আমরা বললাম সেখানে পেলাম -1, বা আমরা বিয়োগ চিহ্ন দিয়ে একটা 1 দিলাম, তাহলে এই যে পঞ্চম এখানে আর এদিকে বিয়োগ চিহ্ন দিয়ে আমরা যেটা 1 পেলাম সেটা এখানে দিলাম, পঞ্চমের সাথে -1টা আমি কি করব, যোগ করব। দ্রব্যের এককটা আমরা একটু নিচে লিখতে পারি, একটু দেখো পঞ্চম এখানে -1টা এখানে, এই দুটো যখন আমি যোগ করব সংযোগ বিন্দুটা পাবো এই জায়গায় নিচে। এখন আমরা 5টি দ্রব্যের জন্য 5টি বিন্দু পেলাম A B C D E। এই 5টা বিন্দুকে যোগ করলে আমরা যে রেখাটা পাবো সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ রেখা। দেখো আমরা যোগ করছি A B C, C পরে কি হবে, D তে আসবো, D পরে কোথায় যাব, E তে। এটা কি রেখা, প্রান্তিক উপযোগ রেখা, মার্জিনাল ইউটিলিটি MU। বোর্ডে সবাই দেখো আমি তালিকাটা প্রথমে বুঝিয়ে দিয়েছিলাম যে প্রথমটা প্রান্তিক উপযোগ ছিল 5, দ্বিতীয়টা ছিল প্রথমে প্রান্তিক ছিল 3, দ্বিতীয়টা ছিল 2, তৃতীয়টা ছিল 1, চতুর্থ 0, পঞ্চমটা ছিল ঋণাত্মক একটা মান আসছে। এখন প্রান্তিক উপযোগের ক্ষেত্রে আমি ভূমিঅক্ষে দিলাম দ্রব্যের একক, লম্বকে প্রান্তিক উপযোগ, তাহলে জাস্ট কোনো কাজ নাই এখানে। প্রথমের সাথে যেহেতু প্রান্তিক 3, প্রথমের সাথে 3কে যোগ করব, যে সংযোগ বিন্দু পাবে সেটার নাম দিলাম A। দ্বিতীয়ের পাশে যেহেতু 2 আছে তাহলে দ্বিতীয়ের সাথে আমি 2কে যোগ করব, সংযোগ বিন্দুর নাম হচ্ছে B। তৃতীয়ের পাশে যেহেতু 1 আছে, তৃতীয়ের সাথে আমি 1কে যোগ করব, সংযোগ বিন্দু C। চতুর্থের সাথে 0কে যোগ করলে আমাদের সংযোগ বিন্দু আসে D, পঞ্চমটা আসতেছে E। এখন যে 5টা বিন্দু পেলাম সেই 5টা বিন্দুকে যোগ করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে প্রান্তিক উপযোগ রেখা। ঠিক তেমনি ভাবে এই যে দেখো আমি হচ্ছে প্রান্তিক উপযোগ রেখা যা বাম থেকে ডানে নিম্নগামী। একটু দেখো এই রেখাটা হচ্ছে বাম থেকে ডানে নিম্নগামী। তোমাদের আজকে একটা টিপস দিই, ইকোনমিক্স যেখানে যখনই পড়বা দেখবা যে কোনো ঋণাত্মক সম্পর্ক যদি থাকে, যে কোনো ঋণাত্মক সম্পর্ক রেখা মনে রাখতে হবে তোমাদেরকে সব সময় বাম থেকে ডানে নিম্নগামী হয়। যে কোনো ঋণাত্মক সম্পর্ক রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয়। ঋণাত্মক সম্পর্ক মানে কি, একটা বাড়লে একটা কমে যাবে, একটা কমলে একটা বেড়ে যাবে, একটা বাড়লে একটা কমে যাবে, এটাকে বলা হয় ঋণাত্মক বা বিপরীত সম্পর্ক। সাপোজ তোমার ফ্রেন্ডের সাথে তোমার খুব ঝগড়া, ও ডানে গেলে তুমি বামে যাচ্ছ, তাহলে সম্পর্কটা কেমন, নেগেটিভ সম্পর্ক, ঋণাত্মক। ইকোনমিক্সে যে কোনো ঋণাত্মক সম্পর্ক যদি বোঝায় বা বিপরীত সম্পর্ক যদি বোঝায় তখন রেখাটা সবসময় মনে রাখবা বাম থেকে ডানে নিম্নগামী হবে। সব কিছু এখানে বলে না, যেমন তুমি দাম এবং চাহিদা, দাম বাড়লে চাহিদা কমে যায়, দাম কমলে চাহিদা বেড়ে যায়, তাহলে সম্পর্কটা বিপরীত, ফলে চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী হবে। আবার যে কোনো ধনাত্মক সম্পর্ক, হ্যাঁ, বা সমমুখী সম্পর্ক, পজিটিভ সম্পর্ক, তুমি ডানে যাচ্ছ আমিও ডানে যাব, তুমি সামনের দিকে যাচ্ছ আমি সামনে যাব, তুমি পিছনে যাচ্ছ আমি পিছনে যাব, সম্পর্কটা হচ্ছে পজিটিভ, ধনাত্মক। যে কোনো ধনাত্মক বা পজিটিভ কিংবা আমরা সমমুখীও বলতে পারি, যে কোনো ধনাত্মক সম্পর্ক রেখা সবসময় বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হবে। বাম ডান, কেমন, এই যে বাম হাত ডান হাত, বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হবে। যে কোনো ঋণাত্মক সম্পর্ক রেখা বাম ডান, বাম থেকে ডানে নিম্নগামী হবে। এটা হচ্ছে ইকোনমিক্সে, এটা একটা সহজ টিপস প্রতিটা প্রশ্নের বেলায়। পজিটিভ সম্পর্ক দেখছো, ধনাত্মক সম্পর্ক দেখছো, মনে করো যে রেখাটা ঊর্ধ্বগামী হবে। যদি না আসে মনে করো তোমার চিত্রের মধ্যে কোথাও সমস্যা হচ্ছে। ঋণাত্মক সম্পর্ক দেখছো, রেখাটা অবশ্যই বাম থেকে ডানে নিম্নগামী হবে। যদি না আসে মনে করো তোমার চিত্রে কোথাও কোনো প্রবলেম হচ্ছে, ভুল হচ্ছে। এখানে দেখো ভোগের পরিমাণ বাড়ার সাথে সাথে প্রান্তিক উপযোগ হ্রাস পাচ্ছে, ভোগের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, প্রান্তিক উপযোগ হ্রাস পাচ্ছে, একটা বাড়লে একটা কমে যাচ্ছে, তার মানে সম্পর্কটা বিপরীত বা ঋণাত্মক। তাই প্রান্তিক উপযোগ রেখাটা অবশ্যই বাম থেকে ডানে নিম্নগামী। এই যে বাম, বাম এটা হচ্ছে ডান, বাম থেকে ডানে
নিম্ন। তবে মোট উপযোগী আকারে একটু ডিফারেন্ট, এটা প্রথমে ঊর্ধ্বগামী হয়ে পরে আবার নিম্নগামী হয়ে যাবে। 3 3 5 6 6, তারপর আবার 5। রেখাটা কেমন হবে? প্রথমে ঊর্ধ্বগামী হয়ে স্থির হয়ে যাবে, তারপর আবার নিম্নগামী হবে। আমি বোর্ডে করে দিচ্ছি। প্রান্তিক উপযোগী চিত্রটা আশা করি সবাই করে ফেলছো। আমি মুছে দিচ্ছি বোর্ড, মুছে আমার বোর্ডটা একটু করে দিই। এখানেও সে ভূমি অক্ষে দ্রব্যের একক করে লম্ব অক্ষে মোট উপযোগ থাকবে। পঞ্চমটা মোট উপযোগ হচ্ছে 5 ই। তাহলে প্রথমটার মোট উপযোগ হচ্ছে 3। প্রথমের সাথে আমি 3 কে যোগ করব, সংযোগ বিন্দু হচ্ছে a। দ্বিতীয়টার মোট উপযোগ হচ্ছে 5, তাহলে দ্বিতীয়ের সাথে আমি 5 কে যোগ করব, সংযোগ বিন্দু হচ্ছে b। তৃতীয়টার মোট উপযোগ ছিল 6, তৃতীয়ের সাথে আমি 6 কে যোগ করলাম, সংযোগ বিন্দু পেলাম c। চতুর্থটার মোট উপযোগ আবারও 6, তাহলে 6 এর সাথে চতুর্থকে যোগ করে যে বিন্দু পেলাম d। পঞ্চমটা হচ্ছে 5, পঞ্চমের সাথে 5 কে যোগ করে পেলাম e। তাহলে আমাদের বিন্দু কয়টা আছে? a b c d e। বিন্দুগুলো যোগ করতেছি, দেখো রেখাটা কেমন হবে? t। তাহলে মোট উপযোগ রেখাটা প্রথমে ঊর্ধ্বগামী হলো, তারপরে স্থির হয়ে আবার বাম নিচের দিকে ডান দিকে নেমে গেল। তাহলে প্রথমে বাম থেকে ডান ঊর্ধ্বগামী হয়ে আবার নিচের দিকে নেমে যাবে, কারণ মোট উপযোগ প্রথমে বাড়তে বাড়তে সর্বোচ্চ হবে, তারপর আবার কমতে থাকবে। এ হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তাহলে ম্যাডাম আগেও বলেছি, ইকোনমিক্স হচ্ছে আমরা জানি হসপিটালে অনেকগুলো চিত্র আছে, তবে প্রতিটাই চিত্র কিন্তু আমাদের মানব জীবনের সাধারণ কার্যকলাপ নিয়ে আলোচনা করে। আমরা প্রতিদিন ভোগ করি, প্রতিদিনই আমরা কিছু না কিছু খাই, তবে সেই খাওয়ার সময় যখন একই খাবার ক্রমাগত খেতে থাকি, অবশ্যই খাবারটার প্রতি আমাদের আস্তে আস্তে তৃপ্তি বা উপযোগটা কমতে থাকে। তো এটা কিন্তু স্বাভাবিক একটা ঘটনা। এই স্বাভাবিক মানব জীবনের স্বাভাবিক একটা ঘটনা, আমাদের দৈনন্দিন জীবনে এটা ঘটে থাকে। এই জিনিসটাকে জাস্ট এখানে আলোচনা করা হয়েছে, এখানে কঠিন কিছু কিন্তু নাই, তবে একটু প্র্যাকটিস করলে আমি আশা করি পারব। আচ্ছা, গেল ফার্স্ট পেপারের প্র্যাকটিস। এবার আমরা সেকেন্ড পেপারে যাচ্ছি। আমার আজকে নির্ধারিত পাঠ তোমাদের ইকোনমিক্স সেকেন্ড পেপার, বা আমরা যেটাকে দ্বিতীয় পত্র বলি। দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, গত ক্লাসে কিন্তু আমি প্রথম অধ্যায় পড়িয়েছিলাম বাংলাদেশের অর্থনীতির ঐতিহাসিক পটভূমি। তাহলে ঐতিহাসিক পটভূমিতে আমরা সেই হিন্দু যুগ, মুসলিম শাসনামল, ব্রিটিশ শাসনামল, পাকিস্তান শাসনামল সব কিছু করেছিলাম। আচ্ছা, আজকে আমরা বাংলাদেশ নিয়ে একটু আলোচনা করব। আমরা ওদিন পড়েছিলাম 1971 সালে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামের একটি নতুন রাষ্ট্রের জন্ম হয়। আচ্ছা, সেই বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি। আজকে আমরা বাংলাদেশের অর্থনীতি নিয়ে একটু আলোচনা করব। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ক্ষুদ্র দেশ। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি ক্ষুদ্র দেশ। এর আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। বাংলাদেশ মূলত ভারতের সীমানা বেষ্টিত একটি দেশ। হ্যাঁ, ভারতের। বাংলাদেশের 3 দিকে আছে ভারত, বাংলাদেশের 3 দিকে আছে ভারত। যেমন বাংলাদেশের পশ্চিমে আছে পশ্চিমবঙ্গ ও বিহার। বাংলাদেশ কিন্তু ভারতের বৃহত্তর সীমানা বেষ্টিত একটি দেশ। বাংলাদেশের 3 দিকে ভারত রয়েছে। পশ্চিমে আছে ভারতের পশ্চিমবঙ্গ ও বিহার, পশ্চিমে আছে ভারতের পশ্চিমবঙ্গ ও বিহার। উত্তরে আছে ভারতের কোচবিহার, মেঘালয় ও আসাম। পূর্বে আছে মিজোরাম, ত্রিপুরা ও আসাম।
আছে, পূর্বেও আছে ভারতের সীমানা। এরপরে দক্ষিণ পূর্ব দিকে আছে মিয়ানমার, যাকে আমরা বলি বার্মা। দক্ষিণ পূর্ব দিকে আছে মিয়ানমার বা বার্মা, আর দক্ষিণে আছে বঙ্গোপসাগর। এই যে কক্সবাজার যাও না, সেটাই দক্ষিণে আছে বঙ্গোপসাগর। তাহলে আমাদের তিন দিকে আছে ভারত, একদিকে মিয়ানমার, বার্মা এবং বঙ্গোপসাগর। আচ্ছা, বাংলাদেশে 90% লোক কিন্তু মুসলমান, 90% লোক মুসলমান। বাকি 10%-এর মধ্যে 9% হচ্ছে হিন্দু, 1% হচ্ছে বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের লোক। এই হচ্ছে আমার বাংলাদেশের পরিচয়। বাংলাদেশের তিন দিকে আছে ভারত, একদিকে বার্মা। আমরা আসলে মুসলিম প্রধান দেশ, 90% আমাদের মুসলিম, আর 9% হচ্ছে হিন্দু, বাকি 1% হচ্ছে খ্রিস্টান, বৌদ্ধ এবং অন্যান্য ধর্ম। এ হচ্ছে, আর আমাদের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার। ম্যাডাম আজকে পড়াবো বাংলাদেশের অর্থনৈতিক বৈশিষ্ট্য। আমি এখানে আসলে একটু পয়েন্টসগুলো বললে তোমরা পারবে। বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য, বাংলাদেশ আসলে স্বাধীনতার 4 দশক পরে নতুন সহস্রাব্দে এসে বাংলাদেশের অর্থনীতিতে খুব বেশি তেজিবাগ লক্ষ্য করা যাচ্ছে। মার্চ 2018 জাতিসংঘ কিন্তু বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে প্রাথমিকভাবে একটা স্বীকৃতি দিয়ে দিয়েছে। মার্চ 2018 জাতিসংঘ বাংলাদেশকে প্রাথমিকভাবে উন্নয়নশীল দেশ হিসেবে একটা স্বীকৃতি দিয়ে দিয়েছে, এবং 2024 সালে ইনশাল্লাহ আমরা চূড়ান্ত স্বীকৃতি পাবো। 2024 সালে আমরা ইনশাল্লাহ চূড়ান্ত স্বীকৃতি পাবো। এখন বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য, বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য, বাংলাদেশে কৃষির অবদান। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এখানে 75% লোক কৃষির উপরে নির্ভরশীল। শিল্পের উন্নয়ন, বাংলাদেশে ক্রমাগত শিল্প উন্নত হচ্ছে। বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প, প্রতিটা শিল্পই ক্রমাগত কি হচ্ছে, উন্নত হচ্ছে, এবং নানা ধরনের কর্মসূচি গ্রহণ করা হচ্ছে শিল্পের উন্নয়নের জন্য। শিক্ষার হার, বাংলাদেশের শিক্ষার হারও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এখন 70% লোক শিক্ষিত, বেশিরভাগ লোক এখন কেমন শিক্ষিত, শিক্ষার হার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তাহলে কৃষি ক্রমাগত উন্নত হচ্ছে, শিল্পের উন্নত হচ্ছে, শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে। এরপরে বেকারত্ব হ্রাস পাচ্ছে, বাংলাদেশের ক্রমাগত বেকারত্ব হ্রাস পাচ্ছে। মানুষ নিত্য নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করছে, সরকার থেকে নানা ধরনের ঋণ প্রদানের মাধ্যমে সরকার তাদেরকে বেকার যুবকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করছে। মাথাপিছু আয় বৃদ্ধি পাচ্ছে। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট 2014, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট 2014 অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় ছিল $840 মার্কিন, কিন্তু বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় হচ্ছে $1909 মার্কিন। একটু লিখে না, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট 2014, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট 2014, বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় ছিল $840 মার্কিন, কিন্তু বর্তমানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় $1909 মার্কিন, এবং গড় আয়ু, বাংলাদেশের জনগণের গড় আয়ু ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। পুরুষদের গড় আয়ু হচ্ছে 70 বছর, পুরুষদের গড় আয়ু হচ্ছে 70 বছর, মহিলাদের গড় আয়ু হচ্ছে 72 বছর, এবং সাক্ষরতার হার বর্তমানে 71%। সাক্ষরতার হার কত? 71%। এরপরে সামাজিক নিরাপত্তামূলক খাত হচ্ছে বয়স্ক ভাতা, শিক্ষার হার বৃদ্ধি, বেকার যুবকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা, নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাহলে শিক্ষার হার বৃদ্ধি, কৃষির উন্নয়ন, শিল্পের উন্নয়ন, সব কিছু মিলে আমরা বলতে পারি বাংলাদেশের অর্থনীতির এসব বৈশিষ্ট্য আলোচনা করে আমরা সহজেই বলতে পারি বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। বাংলাদেশকে কোনোভাবে অনুন্নত দেশ বলা যাবে না, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। জাতিসংঘে বাংলাদেশের অন্তর্ভুক্তির 25তম বার্ষিক উপলক্ষে দেওয়া এক বাণীতে জাতিসংঘের তৎকালীন মহাসচিব কোফি আনান বলেন,
বাংলাদেশ উন্নয়নশীল দেশগুলোর কাছে এই উদাহরণ তুলে ধরতে পেরেছে শুধুমাত্র মাথাপিছু আয়, জাতীয় উৎপাদন এবং মাথাপিছু আয় বৃদ্ধি উন্নয়ন নয়, এর সাথে শিক্ষা, গণতন্ত্র, মানবাধিকার, আত্মনিয়ন্ত্রণ অধিকার উন্নয়নের অন্তর্ভুক্ত। আমি আবারও বলি, জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি আনান বাংলাদেশের জাতিসংঘ অন্তর্ভুক্তির 25তম বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশগুলোর কাছে এই উদাহরণ তুলে ধরতে পেরেছে যে শুধুমাত্র জাতীয় উৎপাদন এবং মাথাপিছু আয় বৃদ্ধি কিন্তু উন্নয়ন নয়, এর সাথে জাতীয় উৎপাদন এবং মাথাপিছু আয় বৃদ্ধি উন্নয়ন নয়, এর সাথে গণতন্ত্র, মানবাধিকার, আত্মনিয়ন্ত্রণ অধিকার উন্নয়নের অন্তর্ভুক্ত। তিনি আনন্দের সাথে আরও বলেন, তিনি মানে কে? কফি আনান। তিনি আনন্দের সাথে আরও বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশগুলোর কাছে এই উদাহরণ তুলে ধরতে পেরেছে যে জাতীয় উৎপাদন, মাথাপিছু আয় বৃদ্ধি উন্নয়ন নয়, সবকিছুই আমাদেরকে কী করতে হবে? উন্নত হতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশকে বিশ্বের যে কোনো আন্তর্জাতিক সংস্থায় তাদের সদস্য হিসেবে পেতে আগ্রহী হবে। তিনি আরও বলেন, বিশ্বের যে কোনো আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশকে তাদের সদস্য দেশ হিসেবে পেতে আগ্রহী হবে। এই হলো আমার আজকের পাঠ। তাহলে আজকে আমরা কী করলাম? ফার্স্ট পেপারের একটা প্রশ্ন প্র্যাকটিস করলাম, ক্রমহ্রাসন এবং প্রান্তিক উপযোগ বিধি। তারপর আমরা সেকেন্ড পেপারে চলে আসলাম। সেকেন্ড পেপারে আমরা পড়েছি বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য করলাম, বাংলাদেশের আয়তন জানলাম, বাংলাদেশের চারদিকে, তিন দিকে কী কী আছে, আরেক দিকে কী আছে সেগুলো জানলাম। সব কিছু জানলাম আমরা আজকে বাংলাদেশ সম্পর্কে, অনেক কিছু আমরা জানলাম। এটা আমাদেরকে ভালো করে করতে হবে। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে আবারও অন্য কিছু নিয়ে আলোচনা করবো সেকেন্ড পেপার থেকে, এবং সে আলোচনার আগে আমরা অবশ্যই ফার্স্ট পেপারের একটা চিত্র প্র্যাকটিস করবো। তা আমি আশা করবো আমাদের স্টুডেন্টরা আজকে যা পড়ালাম চিত্রটা প্র্যাকটিস করবে, এবং পাশাপাশি বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য সম্পর্কে আরেকটু ভালো করে বই থেকে পড়বে। ম্যাডাম তো পড়ালাম, আরেকটু ভালো করে পড়বে। বাংলাদেশের সাক্ষরতার হার কত, বাংলাদেশের তিন দিকে কী আছে, দক্ষিণে কী আছে, পূর্বে কী আছে, পশ্চিমে কী আছে, উত্তরে কী আছে, কেমন ভালো করে পড়বে। ইনশাআল্লাহ তোমরা পারবে, এবং সবাই সাবধানে থাকবে। বাসা থেকে কেউ বের হবে না, বাসায় বসে পড়ালেখা করবো, পড়ালেখাকে বাদ দেওয়া যাবে না, বাসায় বসে করতে হবে। করোনা ভাইরাস ইনশাআল্লাহ খুব দ্রুতই আমাদেরকে ছেড়ে যেতে বাধ্য হবে। আমরা ভালো করে পড়ালেখা করবো, বাসায় বসে, বাসা থেকে বের হবো না। সবাই সুস্থ থাকবো, সবাই ভালো থাকবো। আল্লাহ হাফেজ। আমার ছেলেমেয়েরা সবাই ভালো থাকবে, সবাই আমাদের জন্য, তোমাদের টিচারদের জন্য দোয়া করবে, আমরাও তোমাদের জন্য দোয়া করছি। আল্লাহ হাফেজ।